নমস্কার সকলকে। আজকে আমরা কন্ট্রিবিউশন অফ গ্রেড এডুকেটার্স এর মধ্যে বিভিন্ন ইন্ডিয়ান এডুকেটার্স অ্যান্ড হচ্ছে ওয়েস্টার্ন এডুকেটার্স এর দিকে এগিয়ে এসেছি। এবং বিশেষ করে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে এবং ওনার কন্ট্রিবিউশন, বিশেষ করে হচ্ছে এডুকেশনে, সমাজের ক্ষেত্রে ওনার যা কন্ট্রিবিউশন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এডুকেশনের ক্ষেত্রে কতটা কন্ট্রিবিউশন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেটা বলার আগে সবাইকে বলবো যে যারা এখনো পর্যন্ত শিক্ষাবিদ চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যারা ডব্লিউবি, এসএসসি, এসএলএসটি এর প্রিপারেশন নিচ্ছেন, বিশেষ করে এডুকেশন সাবজেক্টের, তো অবশ্যই হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। এবং তার সঙ্গে আরেকটা কথা বলছি, কন্টিনিউয়াসলি যে সমস্ত ভিডিওগুলো আপলোড হচ্ছে, মানে আমি এখন কি করছি যে কিছুগুলো ভিডিও একসঙ্গে দিচ্ছি। তো এইটা কি হচ্ছে, কারণ হচ্ছে আমি আপলোডে আমার একটা সময় যায়, যার জন্য হচ্ছে একটা জায়গায় বসে আমি আপলোড করি বসে বসে। তো সবাইকে বলবো যে প্লে লিস্টে যান, প্লে লিস্টে গিয়ে হচ্ছে ভিডিওগুলো দেখুন এবং তার সঙ্গে সঙ্গে এমসিকিউ স্টার্ট করব। 1-2 তারিখ থেকে আমি এমসিকিউ স্টার্ট করব। তো চলুন আমরা আলোচনা করতে শুরু করে দিই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে। তাহলে ওনার জীবনী আমরা জানি, ভালো করে সবাই জানি যে উনি 1820 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 1891 খ্রিস্টাব্দে তিনি মারা যান। কিন্তু এই যে এই সময়ের মধ্যে তার শিক্ষা, তার শিক্ষা চিন্তা এবং তার যে ফল আমরা হচ্ছে প্রতিটা মুহূর্তে কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী, তারপরে আমাদের হচ্ছে পুরো ভারতবাসী কিন্তু আমরা সেটা পেয়েছি। কারণ তার যে শিক্ষার লক্ষ্য, শিক্ষাদানের মাধ্যম, পাঠ্যসূচি, প্রশাসন ব্যবস্থা, এগুলো নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে বিভিন্ন ধরনের গণশিক্ষা, স্ত্রী শিক্ষার প্রসারের ক্ষেত্রে ওনার অবদান ছিল অনস্বীকার্য। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সংবাদপত্র প্রকাশনা এবং সমাজ সংস্কারক হিসেবে তিনি বিভিন্ন ক্ষেত্রে তার অবদান রেখে গেছেন। তো তার জন্য আমরা দেখেছি যে সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে যেমন তার অবদান রয়েছে, তেমনি বিভিন্ন ধরনের ভাষা প্রসারের ক্ষেত্রে, স্ত্রী শিক্ষার প্রসারের ক্ষেত্রেও অবদান রয়েছে। আমরা জানি যে অবিভক্ত মেদিনীপুরে তিনি জন্মগ্রহণ করেন এবং যে জায়গাটি কি ছিল, বীরসিংহ গ্রাম, এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তারপর সেখান থেকে তিনি, তার বাবা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মা ভগবতী দেবী ছিলেন। এবং পরে তিনি হচ্ছে 21 বছর বয়সে সংস্কৃত কলেজে পড়াশোনার পর তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন শেষ করার পর, এবং 1841 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ হচ্ছে প্রধান পণ্ডিত হিসেবে নিযুক্ত হলেন। তারপর সেখান থেকে 1851 খ্রিস্টাব্দে অধ্যক্ষ হন, সেখানে কলেজের সহ সম্পাদক থেকে শুরু করে অধ্যক্ষ হন। তিনি 1858 খ্রিস্টাব্দে অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার সামলান। একাধিক মানে ভূমিকা তিনি কিন্তু গ্রহণ করেছিলেন। 1891 খ্রিস্টাব্দে তার বর্ণময় কর্মব্যস্ত জীবন কিন্তু সমাপ্তি ঘটে। কিন্তু কথাটা হচ্ছে কি যে নলেজ তার ছিল কি, লিটারেচার এবং সংস্কৃতি কিন্তু তার নলেজ ব্যাপক ছিল। তার জন্য তার কন্ট্রিবিউশন নলেজ, হিউম্যানিটি, সোশ্যাল রিফর্মার হিসেবে প্রাইমারি এডুকেশনের উপর, ওমেন এডুকেশনের উপর, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপর এবং লিটারেচার ডেভেলপমেন্টের উপর কিন্তু তার দক্ষতা ছিল অনেক। তার জন্য তার বিভিন্ন লেখা আমরা বই সম্পর্কে জানবো। তার সঙ্গে সঙ্গে বলে নিই যে হচ্ছে কি নবজাগরণের তিনি প্রাণপুরুষ ছিলেন এবং করুণা এবং দয়ার পাত্র, তিনি করুণা এবং দয়ার পাত্র ছিলেন। মাইকেল মধুসূদন দত্ত তিনি একটা জায়গায় লিখছেন যে বিদ্যাসাগর এজ দ্য ইন্দাস অফ মার্সি অ্যান্ড দ্য ওসিয়ান অফ কাইন্ডনেস। অনেক সময় পরীক্ষা দিতে পারে যে করুণার সিন্ধু এবং দয়ার দিনের বন্ধু হচ্ছে বিদ্যাসাগর। তার জন্য এটা কি বলেছে যে মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে কি বলছেন যে দ্য ইন্দাস অফ মার্সি অ্যান্ড দ্য ওসিয়ান অফ কাইন্ডনেস।
তিনি তারপরে বললাম মেদিনীপুরে জন্মগ্রহণ করার পর ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তার বাবা ছিলেন, মা ছিলেন ভগবতী দেবী, স্টাডি সংস্কৃত কলেজে পড়াশোনা করছেন। তারপর ল ল এক্সামিনেশন পাস করেন। তারপরে 21 বছর বয়সে তিনি সংস্কৃত কলেজ ফিনিশ করার পর বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। ফোর্ট উইলিয়াম কলেজ, এগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। 1841 খ্রিস্টাব্দে তিনি গিয়ে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত হচ্ছেন। 1851 খ্রিস্টাব্দে তিনি প্রিন্সিপাল হচ্ছেন। তাহলে বোঝা গেল, ক্লিয়ার হলো। এরপরে চলে যাচ্ছি আমরা, কতগুলো বুক লিখেছিলেন সেই বুকগুলো আমরা জেনে নিই। তিনি বিশেষ করে বর্ণপরিচয়, যেটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড, যেটার ভার্সন রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, খুব মনে রাখবেন এগুলো, মানে খুবই ইম্পর্টেন্ট জিনিস, এগুলো পরীক্ষা দিতে পারে। যে বর্ণপরিচয়, শকুন্তলা কার লেখা, বা হচ্ছে সীতার বনবাস কার লেখা, ভ্রান্তিবিলাস, তিন কন্যা, আর তিন কন্যাকে আবার হচ্ছে একসঙ্গে করা হয়েছে, যেমন আছে বাংলার ইতিহাস, জীবন চরিত্র, আবার হচ্ছে আখ্যান মঞ্জুরি, বেতাল পঞ্চবিংশতি, এইগুলো তিনি লিখেছিলেন। বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি যে বুকগুলো, যেগুলো বিধবা বিবাহ বিষয়ক যে প্রস্তাব, রত্ন পরীক্ষা এবং কায়শ্চিত উপযুক্ত বিপস্য, বোঝা গেল। এবং এই সমস্ত বুকগুলো যা ভবিষ্যতে কিন্তু আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি। তাহলে শিক্ষার, তিনি বলছেন যে তার সঙ্গে অ্যাজ এ এডুকেশনিস্ট যদি ওনাকে দেখা যায়, তাহলে তিনি কি করেছেন, তিনি বিশেষ করে যেগুলোর উপর বেশি জোর দিয়েছিলেন অ্যাজ এ এডুকেশনিস্ট, রাইট টু এডুকেশন ফর অল, মানে সকল, মানে ওনার যে সমাজ সংস্কারক যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা এতটাই প্রতিফলিত হয়েছে যে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তার প্রতিফলন ঘটেছে। তার জন্য তিনি বলতে চাইছেন যে রাইট টু এডুকেশন ফর অল আপ টু এইজ 14, তো বা হচ্ছে সকলের জন্য শিক্ষা ব্যবস্থা। এস্টাবলিশ দ্য 20 মডেল স্কুল ইন হুগলি, মেদিনীপুর অ্যান্ড বর্ধমান অ্যান্ড নদিয়া। তাহলে তিনি হুগলি, বর্ধমান, মেদিনীপুর, নদিয়ায় 20 মডেল স্কুল স্থাপন করেছিলেন। হি চেঞ্জ দ্য এক্সাম প্যাটার্ন মান্থলি ইনস্টেড অফ অ্যানুয়াল ওয়ান্স। তাহলে এক্সাম প্যাটার্নটাকে অ্যানুয়ালের জায়গায় তিনি মান্থলি সেটাকে করার চেষ্টা করেন, এবং মোর ফোকাসড অন দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটাকে বেশি ফোকাস করেন। এইমস অফ এডুকেশনের তিনি বলছেন যে শিক্ষার লক্ষ্য সম্পর্কে বিদ্যাসাগরের যে চিন্তাভাবনা, তিনি তিনি বলেছেন যে ভারতীয়গণের শিক্ষার লক্ষ্য হবে সংস্কৃত ও ইংরেজি জ্ঞানের ওপর পর্যাপ্ত অধিকার অর্জন করা। তার জন্য তার দ্বারা কি হবে, এমন সব মানুষ তৈরি করা হবে যা আমাদের পাশ্চাত্য জগতের সভ্যতা ও বিজ্ঞানের দ্বারা আমাদের মাতৃভাষাকে কিন্তু সমৃদ্ধ করতে পারবে। বোঝা গেল। তাহলে ভারতীয়গণের শিক্ষার লক্ষ্য কি হবে, সংস্কৃত ও ইংরেজির উপর পর্যাপ্ত, মানে জ্ঞানটাকে অর্জন করা, পর্যাপ্ত অধিকার অর্জন করা, এবং তার দ্বারা সব মানুষের তৈরি, তার দ্বারা এমন সব মানুষের তৈরি যা আমাদের পাশ্চাত্য জগতের সভ্যতা ও বিজ্ঞানের দ্বারা আমাদের মাতৃভাষাকে সমৃদ্ধ করতে সক্ষম হবে। তার জন্য কি বলছেন যে তিনি শিক্ষার লক্ষ্য হবে এম্পাওয়ারিং ওমেন, নারীদেরকে হচ্ছে সক্ষম করে তোলা, এবং ফোস্টারিং হলিস্টিক ইন্ডিভিজুয়াল, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির মধ্যে যে মানে হলিস্টিক ডেভেলপমেন্টটাকে নিয়ে আসা, এবং সোশ্যাল ট্রান্সফরমেশন, সামাজিক অ্যান্ড ইকুয়ালিটি, প্রত্যেক সমাজে সামাজিক সাম্যতা প্রতিষ্ঠা করা, এবং রেসপন্সিবল সিটিজেন তৈরি করা। ঠিক আছে, তো একটা দায়িত্বশীল নাগরিক তৈরি করা, এবং ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজকে বেশি প্রমোট করেছিলেন তিনি। তারপরে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ক্রিয়েটিভিটিটাকে প্রমোট করা প্রত্যেক ব্যক্তির মধ্যে। এর জন্য কি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কি হবে, মাদার টাং দিতে হবে। মাদার টাং হচ্ছে কি, প্রত্যেকের ভাষা যে প্রত্যেকের মাদার টাং যে, সেই অনুযায়ী হচ্ছে কিন্তু টিচিং হবে, বা হচ্ছে ইনস্ট্রাকশন দিতে হবে। সিলেবাস কি থাকবে, লজিক্যাল এবং সায়েন্টিফিক, ম্যাথ, হিস্ট্রি, জিওগ্রাফি, এই জিনিসগুলো কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হবে। লজিক্যাল থিঙ্কিং, সায়েন্টিফিক থিঙ্কিং, তারপরে হচ্ছে ম্যাথ, হিস্ট্রি, এগুলোর উপর গুরুত্ব দিতে হবে। তার সঙ্গে থাকবে প্রকৃতিবিজ্ঞান, নীতিবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান, শারীরতত্ত্ব, এগুলো কিন্তু অন্তর্ভুক্ত থাকবে পাঠ্যক্রমে।
তারপর আমরা যেটা জানি যে অ্যাডমিনিস্ট্রেশন বা হচ্ছে প্রশাসন ব্যবস্থা কেমন ছিল। তিনি বলতে চাইছেন যে বিদ্যালয়গুলিতে যখন সুস্থভাবে প্রশাসনিক ব্যবস্থা পরিচালনার জন্য তিনি পরিদর্শন ব্যবস্থা, ইন্সপেকশন এবং ভিজিট সিস্টেমটাকে হচ্ছে তিনি প্রত্যেক স্কুলে চালু করার কথা বললেন, এবং তার সঙ্গে সঙ্গে সার্কেল প্রথাকে চালু করার কথা বলেন। মনে রাখবেন যে সার্কেল প্রথার জনককে মানে বিশেষ করে তিনি বলেছিলেন কি বিদ্যাসাগর, ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একজন পরিদর্শকের অধীনে 2টি করে জেলা থাকবে এবং প্রধান পরিদর্শক হিসেবে সংস্কৃত কলেজের অধ্যক্ষ অতিরিক্ত দায়িত্ব কিন্তু পালন করবেন। এবং এমনকি বিদ্যালয় পরিদর্শন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য বিদ্যাসাগর তিনি দক্ষিণ বাংলা চক্রের হচ্ছে গিয়ে নিজেই দক্ষিণ বাংলা চক্রের পরিদর্শকের ভূমিকা পালন করেন। বোঝা গেল? তো এই যে জিনিসগুলো বলছি এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এইগুলোই হচ্ছে দিতে পারে মডেল স্কুল। 3rd ক্লাস এবং টু 5th ক্লাস তিনি মডেল স্কুল স্থাপন কথা বলেন, কারণ বিদ্যাসাগর তিনি মনে করেছিলেন যে হচ্ছে যে প্রত্যেক মডেল স্কুলে একজন করে হেড থাকবে এবং 2জন সহকারী কিন্তু পণ্ডিত থাকবেন, একজন করে হেড 2জন করে সহকারী পণ্ডিত। সেটা কোথায় কোথায় স্থাপন করলেন, যে মেদিনীপুর, হুগলি, বর্ধমান, নদিয়া জেলায় হচ্ছে তিনি মডেল স্কুলগুলো স্থাপন করলেন। এবং তার সাথে সাথে কি দেখা গেল যে টিচার ট্রেনিং সিস্টেম, তিনি বললেন যে এদেরকে তো ট্রেনিং দিতে হবে, এই জন্য কিন্তু নর্মাল স্কুল স্থাপনের কথা বলেন, টিচার ট্রেনিং সিস্টেমের কথা বলেন। অর্থাৎ বিদ্যাসাগর তিনি মানে শিক্ষণের প্রয়োজনীয়তাকে অনুভব করার জন্য বা অনুভব করেছিলেন, তার জন্য তিনি নর্মাল স্কুল স্থাপনের কথা বলেন। ও 1850 সালে 17ই জুলাই তার একটা নর্মাল স্কুল স্থাপিত হয়। 1850 সালে 17ই জুলাই। তো সেখানে 1855 সালে আরও একটা নর্মাল স্কুল স্থাপন করেন। বছরে 2 কিস্তিতে প্রায় 60 জন, যেখানে 60 জন শিক্ষককে প্রশিক্ষিত প্রাপ্ত করা হবে। বছরে 2 কিস্তিতে বছরে 2 কিস্তিতে 60 জন করে শিক্ষক প্রশিক্ষণ প্রাপ্ত হবেন। তো মোট 20টি হচ্ছে নর্মাল স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তার সাথে সাথে হচ্ছে এস্টাবলিশ অফ ফোর্ট উইলিয়াম কলেজ। যখন ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হলো 1841 খ্রিস্টাব্দে তিনি জয়েন করলেন পণ্ডিত হিসেবে। তারপর তিনি এস্টাবলিশ বাই লর্ড, যেটা আমরা জানি 1800 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এস্টাবলিশ অফ সংস্কৃত কলেজে যেটা 1846 খ্রিস্টাব্দে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে জয়েন করেছিলেন। 1841 খ্রিস্টাব্দে তাহলে বোঝা গেল পণ্ডিত হিসেবে। 1846 খ্রিস্টাব্দে এখানে 5 বছর মতো করার পর তারপরে 1846 খ্রিস্টাব্দে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে যোগদান করেছিলেন হরিরাম কলেজের মানে পরে। তারপরে সংস্কৃত কলেজে তিনি যোগদান করেছিলেন, যেখানে বাংলাদেশে যাদের মানে যেখানে মূল বক্তব্য ছিল তার যে বিভিন্ন ধরনের সংস্কার সাধনে তিনি ভর্তি হয়েছিলেন এই সংস্কৃত কলেজে। তো তিনি বাংলাদেশে যাদের উপর হচ্ছে শিক্ষার দায়িত্ব আছে তাদের প্রথম ও প্রধান লক্ষ্য হওয়া উচিত সমৃদ্ধ এবং উন্নত বাংলা সাহিত্য সৃষ্টি করা। বোঝা গেল? এবং যারা সংস্কৃত ভাষা ভালো জানেন না তারা ভালো বাংলা ভাষা রচনা করতে পারবেন না। অর্থাৎ বাংলা সাহিত্যের উন্নতি করতে গেলে ইংরেজি ও সংস্কৃত ভাষা কিন্তু জানতে হবে বাংলা সাহিত্যের উন্নতি যদি করতে হয়। তার জন্য অভিজ্ঞতা থেকে দেখা গেছে যারা কেবল ইংরেজি শিক্ষা পেয়েছেন তারা সুন্দর পরিষ্কার বাংলা কিন্তু ভাষা লিখতে পারেন না। আর সংস্কৃত কলেজের হচ্ছে ছাত্রদের যদি ইংরেজি ভাষা ও সাহিত্য ভালোভাবে শেখানো হয় তাহলে তারা শুধুমাত্র বাংলা সাহিত্যের শক্তিশালী লেখক হতে পারবেন। তো এটা নিয়ে চিন্তা ভাবনা ছিল। সাধারণ মানুষের জন্য মাতৃভাষার কিন্তু পাঠদানের ব্যবস্থা থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে তিনি সেখানে বলছেন বেদান্ত এবং সাংখ্য আর দ্য ফলস সিস্টেম অফ ফিলোসফি ইজ নো মোর ম্যাটার অফ ডিসপিউট। তো বোঝা গেল। তারপরে ইংরেজি ভাষাকে তিনি প্রায়োরিটি দিচ্ছেন। তো এবং সংস্কৃত, বাংলা ভাষা ও ইংরেজি এই 3টি ভাষার উপর গুরুত্ব তিনি বিশেষ করে আরোপ করছেন, এবং তার জন্য তিনি বলছেন প্রাইমারি এডুকেশন কিভাবে হবে। এডুকেশন শুড প্রোভাইড ইন মাদার টাং অ্যান্ড রিডিং এটা ভুলে হয়ে গেছে, রিডিং, রাইটিং, ম্যাথ, জিওগ্রাফি, হিস্ট্রি এর উপর প্রায়োরিটি দিয়েছে। এবং তার সঙ্গে 3 থেকে 5 বছর মডেল স্কুল স্থাপন করেছেন। এই যে নর্মাল স্কুলগুলো ও ট্রেনিং এর জন্য স্থাপন করেন শিক্ষক শিক্ষণের, এবং সার্কেল সিস্টেমটাকে শুরু করেছিলেন। তারপরে হচ্ছে সোশ্যাল রিফর্মস কি ছিল, সতী দাহ প্রথাকে প্রিভেনশন করেছিলেন, প্রিভেনশন অফ দ্য স্লেভারি অ্যাক্ট করেছিলেন, দুটো ইম্পর্টেন্ট আমি যেগুলো বললাম, এবং তার সঙ্গে সঙ্গে ইন্ট্রোডিউসিং অফ দ্য ইউটিউব ম্যারেজ, যে বিধবা বিবাহ প্রথা। তারপরে এগেনস্ট দ্য পলিগামি অ্যান্ড টু প্রিভেন্ট চাইল্ড ম্যারেজ।
তো চাইল্ড ম্যারেজটাকে হচ্ছে কি প্রিভেন্ট করেছিলেন। এবং উইডো ম্যারেজ অ্যাক্ট ওয়াজ এনাক্টেড 1856, এবং তিনি লিখছেন রত্ন পরীক্ষা তার জন্য, বিধবা বিবাহ বিষয়ক প্রস্তাব এগুলো লিখছেন। বিদ্যাসাগর এবং জার্নালিজমে তার কতখানি মানে ইয়ে রয়েছে, অবদান রয়েছে। ফুললি ইনভলভড ইন নিউজ পেপার পাবলিশিং, এক্সপ্লোর দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বেঙ্গলি লিটারেচার বাই দ্য নিউজ পেপার। তো তাহলে বোঝা গেল যে ফুললি হচ্ছে নিউজ পেপারের দিকেও তিনি গুরুত্ব দিয়েছিলেন। তার জন্য তিনি 2 ম্যাগাজিন পাবলিশ করেন, তথ্যবোধিনী এবং হচ্ছে সর্বস কি সর্বাসু ভাকরি, যাই হোক এটা উচ্চারণটা আপনারা করবেন, সর্বস্ব ভাকারি, সর্বস্বভাকারী। তো স্প্রেডিং পাবলিক এডুকেশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন, এই যে ওমেন এডুকেশনের ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই তাহলে স্প্রেড অ্যান্ড প্রমোট দ্য ওমেন এডুকেশন সিস্টেম, নারী শিক্ষাটাকে তিনি বেশি প্রমোট করছেন। রিমুভ দ্য হিউমিলেশন থ্রু ওমেন এডুকেশন, যে হিউমিলেশনটাকে তিনি রিমুভ করার চেষ্টা করেছেন। তারপরে এস্টাবলিশ দ্য বেথুন কলেজ 1849 খ্রিস্টাব্দে হয়, এবং তিনি সেখানে ফার্স্ট আনপেইড স্কুল ফর ওমেন যেটা প্রথমে হয়, এবং আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ড্রিঙ্ক ওয়াটার বেথুনের সময় সেটা প্রথম হচ্ছে আনপেইড স্কুল হিসেবে আমরা পাই ওমেন এডুকেশনের ক্ষেত্রে। স্প্রেড ওমেন এডুকেশন ইন রুরাল এরিয়াস, তো রুরাল এরিয়ায় গার্লস স্কুলের স্থাপন করেন, যেরকম ঝাড়গ্রামে ইন বর্ধমান ডিস্ট্রিক্টে 1857 খ্রিস্টাব্দে তিনি গার্লস স্কুল সেট আপ করছেন। তারপরে দ্য মন্ত্র সাধনা তিনি যেটা বলতে চাইছেন তার প্রথম যে মন্ত্রটা ছিল যে সাধনা, দ্যাট দ্য গড এক্সিস্ট অনলি হোয়ার দ্য ওমেন ইজ রিভার। তাহলে বলছেন যে সাধনাটা কি, দ্য গড এক্সিস্ট অনলি হোয়ার দ্য ওমেন ইজ রিভার, অ্যাবলিশন অফ পলিগামি। মানে 1870 খ্রিস্টাব্দে তিনি স্পিরিচুয়াল এভিডেন্স এগেনস্ট দিস কাস্টম, এই ওপরও কিন্তু বিভিন্ন ধরনের কাস্টমার এই যে স্পিরিচুয়াল এভিডেন্স দেখিয়েছেন। তার সাথে সাথে 1870 থেকে শুরু করে তারপরে তিনি দুটো অ্যাগ্রেসিভ বুক লিখছেন, টু লিটিল অ্যান্ড টু লিটিল এগেইন। বেসিক্যালি হি ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস, এর মাধ্যমে এই যে টু লিটিল অ্যান্ড টু লিটিল এগেইন এর মাধ্যমে তিনি বেসিক্যালি হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেসটাকে ক্রিয়েট করতে চেয়েছেন। এবং তার সঙ্গে মাস এডুকেশন, টু লাইট দ্য ল্যাম্প অফ নলেজ ফর অ ওয়াল ইরেসপেক্টিভ অফ কাস্ট, রেস, রিলিজিয়ন, এইগুলোর ওপর কিন্তু প্রকাশ করেছে। মানে নলেজটা মানে লাইট দ্য ল্যাম্প অফ নলেজ ফর অল, সকলের কিন্তু, সেখানে কোনো জাতি, ধর্ম, বর্ণ এগুলো হবে না। তো তার সঙ্গে সঙ্গে কী থাকবে, 1856 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করলেন 5টি স্কুল ইন হিজ ভিলেজ, তার গ্রামে কিন্তু 5টা স্কুল স্থাপন করলেন। মিডিয়াম কি রাখলেন, মাদার টাংকে হচ্ছে গুরুত্ব দিলেন। এবং স্কুল এস্টাবলিশের ক্ষেত্রে যদি দেখি আমরা, তারা উনি মেদিনীপুরে 3টি, বর্ধমানে 4টা, হুগলিতে 20টি, নদিয়াতে 11টা, এরকম করে স্কুল স্থাপন করেছিলেন। কারিকুলামে দেখি যদি হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো তো বললাম, অ্যারিথমেটিক, সিলেবাসে যেগুলো ছিল সেগুলো বললাম। ফিজিক্যাল এডুকেশন, অ্যাডাল্ট এডুকেশনের জন্য তিনি বললেন যে এস্টাবলিশ 8 স্কুল ফর এগ্রিকালচার অ্যান্ড ওয়ার্কিং প্লেস, কারণ ম্যাক্সিমাম এগ্রিকালচারে অনেকে যুক্ত থাকেন, তো তার জন্য হচ্ছে বা বিভিন্ন কাজের ক্ষেত্রে যুক্ত থাকেন, তাহলে সেই জায়গাটার উপর ফোকাস করতে হবে অ্যাডাল্ট এডুকেশনের ক্ষেত্রে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে কী করতে হবে, যে অ্যাজ এ ফেলো তিনি জয়েন করছেন, কলকাতা ইউনিভার্সিটিতে তিনি জয়েন করছেন, এবং যেটা আমরা জানি মানে বাংলার নবজাগরণের প্রাণপুরুষ যদি আমরা বলি, ওনাকে বলবো। এবং রেনেসাস বেঙ্গলে কিন্তু রেনেসাস নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন, এবং এলিমিনেট করলেন প্রেজুডিস অফ দ্য সোসাইটি। ঠিক আছে, তো এছাড়াও থেকে যায় বিভিন্ন ধরনের মাস এডুকেশনের ক্ষেত্রে, গণশিক্ষার ক্ষেত্রে, অর্থাৎ তিনি গণশিক্ষা প্রসারের জন্য 1856 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর তার এলাকায় বিভিন্ন জায়গায়, যে আমি বললাম 5টা করে বিদ্যালয় স্থাপন করেছিলেন। তো গণশিক্ষা প্রসারের ক্ষেত্রে কিন্তু তার অবদানও ছিল অন্যতম। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে নারী শিক্ষার বিস্তার, বাংলার পল্লী অঞ্চলে নারী শিক্ষার বিস্তার, শুধুমাত্র বাংলা তথা হচ্ছে ভারতের প্রাণকেন্দ্র কলকাতার মধ্যবিত্ত সমাজে নারী শিক্ষার প্রতি তিনি গভীর আগ্রহ সৃষ্টি করেননি। তিনি বাংলার পল্লী অঞ্চলকে নারী শিক্ষার ক্ষেত্র প্রস্তুত করতে চেয়েছেন এবং তার বিস্তার ঘটাতে চেয়েছেন। তার জন্য 1857 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যাসাগর
মহাশয় নিজেই জৌগ্রামে কিন্তু একটা বালিকা বিদ্যালয়, যেটা আমরা বর্ধমানের কথা বললাম, স্থাপন করেছিলেন। এবং স্ত্রী শিক্ষা প্রসারে হ্যালিড সাহেবের সহযোগিতা তিনি অনেক ক্ষেত্রে লাভ করেছিলেন। ওনার সহযোগিতায় কিন্তু অনেক স্কুল বিদ্যালয়ও স্থাপন হয়েছিল। হায়ার এডুকেশনের ক্ষেত্রে তিনি বিএ অনার্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইনস্টিটিউট, আইন পড়বার ব্যবস্থা ছিল। ক্যালকাটা ট্রেনিংস যে স্কুল প্রতিষ্ঠিত হলে তিনি তার সম্পাদক হওয়ার পর তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউটে পরিণত হয়, যেখানে বিএ অনার্স এমএ আইন পড়বার কিন্তু ব্যবস্থা ছিল। হায়ার এডুকেশনের ক্ষেত্রে বললাম। এবং তারা ওনার যে কন্ট্রিবিউশন বিভিন্ন ধরনের সমাজ সংস্কারক হিসেবে স্ত্রী শিক্ষা প্রসারের ক্ষেত্রে, প্রাথমিক ও উচ্চশিক্ষা প্রসারের ক্ষেত্রে, এবং প্রাচ্য পাশ্চাত্যের শিক্ষার একটা সমন্বয় ইন্টিগ্রেশন করেছিলেন তিনি। এবং সংস্কৃত ভাষা গ্রন্থ রচনা এবং বিভিন্ন ধরনের সংকলন সম্পাদনা প্রভৃতি ক্ষেত্রে কিন্তু তার অবদান অনস্বীকার্য। এবং সব থেকে বড় কথা, তিনি মাতৃভাষাকে যে এতটা গুরুত্ব প্রদান করেছেন, যা বাঙালির একটা আলাদা ঐতিহ্য থেকে যায়। এবং জাতীয় শিক্ষা আন্দোলনে বিদ্যাসাগরের কিন্তু অবদান অনস্বীকার্য। তাই শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগর এর অবদান বিভিন্ন ক্ষেত্রে প্রতিফলিত হয়, এবং যার আমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে আমরা দেখতে পাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু অল অফ ইউ। নেক্সট হচ্ছে কি আমরা আলোচনা করবো স্বামী বিবেকানন্দ নিয়ে। স্বামী বিবেকানন্দ সম্পর্কে তার শিক্ষা চিন্তা, তার শিক্ষা ভাবনা নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু অল অফ ইউ।